এটা নয় যে আমি তালে তাল মিলিয়ে চলছি, আমি সেরকম লোক নই। আচ্ছা, মিঠুন চক্রবর্তী এখনো প্রেমে পড়েন? ওরে বাবা, আমি তো ম্যাক্সিমাম টাইম। মৃণালদা মানে শেষ জীবন অবধি মিঠুন চক্রবর্তীকে বলতে পারেনি। ইট ক্যান হ্যাপেন ইফ ইউ ওয়ান্ট টু। সরি, আমি এটা বলতে পারি, মিঠুন বলতে পারি। একটা কোর্ট ডিসিশন নিতে পারছে না, এই জন্যই। আমার সঙ্গে আজকে রয়েছেন দুই কিংবদন্তি। আমার সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত। আমার সৌভাগ্য যে আমি এই ফ্রেমটায় বসতে পেরেছি, তাই দুজনকেই প্রথমে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শরীর কেমন আছে দাদা? ওরই ভালো, হাত 90% ওকে, 10% হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। একদম। আর অঞ্জন দা? আমার ভালো নেই, ওর হাত ঠিক হয়ে যাচ্ছে, আমার পাটা এবার গোলমাল করছে। আমার ভালো নেই, আমি কোনো মতো এসেছি। যাই হোক, এনিওয়ে আদারওয়াইজ এমনি মন মেজাজ ঠিক আছে। একদম, মন মেজাজটা ঠিক রাখাটাই সবচেয়ে জরুরি। শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে এবং এখানে একটা গল্প, যেটা আমি যতদূর জানি যে দিল্লির একটা সত্যি ঘটনা নিয়ে, যে 27 বছর ধরে কারোর ডিভোর্স পেন্ডিং। এই সময়ে দাঁড়িয়ে, মানে এই বয়সে দাঁড়িয়ে, এই প্রশ্নটা দুজনকেই করছি, এই বয়সে দাঁড়িয়ে প্রেমকে কিভাবে ডিফাইন করেন? মিঠুনদা কি বলবেন? প্রেম, আমাদের ধরনের অনেকের ধারণা আছে, বুঝলে। প্রেমটা একটা অদ্ভুত জিনিস। সবাই বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু একটা এসটিডি কল করতে দুবার ভাবে। ইউজি কৃষ্ণমূর্তি বলেছিলেন, দারুণ কথা। আই লাভ ইউ, কিন্তু একটা এসটিডি কল করতে দুবার ভাবে। আই উইল ডু এনিথিং ফর ইউ। মানে এটা হলো আজকের দিনের প্রেম। প্রেম হলো একটা ভাবনা, একটা কি বলবো, ফিলিং, একটা ঠিকভাবে বাংলাতে বোঝাতে পারছি না। লাভ ইজ লাইক এ সারাউন্ডিং, লাভ ইজ লাইক একটা জায়গা যেখানে দুটো লোক একজনের সাথে অ্যাডজাস্ট করে নেয়। আমার হিসেবে প্রেম হলো সেটা। প্রেম ইজ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, মিঠুন চক্রবর্তী এখনো প্রেমে পড়েন? ওরে বাবা, আমি তো ম্যাক্সিমাম টাইম। আর তাছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না। তো আমার হিসাবে প্রেম ব্যাপারটাই হলো একটা, ওই যে বললাম, অ্যাডজাস্টমেন্ট। প্রেম অ্যাডজাস্টমেন্ট ছাড়া কিছুই না আমার কাছে। কারণ আই লাভ ইউ বললেও আমি তোমার জন্য সব কিছু করে দেবো, আই ক্যান ডু এনিথিং ফর ইউ, কিন্তু একটা এসটিডি কল করতে দুবার পাবেন। এই হলো ব্যাপার, যেটা ইউজি কৃষ্ণমূর্তি বলেছিলেন। যাই হোক, অঞ্জনদা? হ্যাঁ, অঞ্জনদা। আমার জানো তো, আমার কাছে মনে হয় দ্যাট, চিরকালই মনে হয়েছিল, এখনও মনে হয় দ্যাট, মুশকিল বোঝানো এটা, তবুও বলছি, এটা বন্ধুত্ব। একটা কথায় বলতে গেলে বন্ধুত্ব ছাড়া কোনো প্রেম হতে পারে না। মানে সেক্স হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে, একটা ফিলিং হতে পারে, অ্যাফেয়ার হতে পারে, কিন্তু একটা জেনুইন প্রেম, জেনুইন লাভ, যেটা মিঠুন বলছে, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা একটা 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 বন্ধুত্ব। স্বামী স্ত্রীর সঙ্গে হতে পারে, সেটা দুটো নারী পুরুষের সঙ্গে হতে পারে, সেটা বাবা ছেলের সঙ্গে হতে পারে, সেটা মা সঙ্গে। ওটা একটা বন্ধুত্ব না হলে ওই সম্পর্কগুলো খুব টিপিক্যাল সোশ্যাল সম্পর্ক হয়ে যায়, যেগুলোর মধ্যে প্রেম নেই। বাবা ছেলে দুটো অ্যাক্টর, কিন্তু প্রেম ইজ সামথিং মোর, জেনুইন একটা কনসার্ন, লাভ, যেখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়। যে আমাদের যদি কোনো বন্ধুত্ব হয়ে থাকে এই ছবিটা করতে গিয়ে, ইজ বিকজ আমরা অ্যাডজাস্ট করতে জানি। আচ্ছা, বিচ্ছেদটাকে আপনারা কিভাবে দেখেন? বিচ্ছেদ কি কখনো মনে হয় যে বিচ্ছেদ মানেই দ্য এন্ড, নাকি বিচ্ছেদ একটা সম্পর্কেরই এক্সটেনশন? কারণ বিচ্ছেদ হলেই তো এরকম হতে পারে না রাতারাতি আমরা ভুলে গেলাম, এটা তো নিশ্চয়ই হয় না। বিচ্ছেদটা কি আবার, যেমন প্রেম তেমনি বিচ্ছেদ, সেটাও একটা অ্যাডজাস্টমেন্ট। কে আর আমরা এক দুজনে থাকতে পারবো না, এটা একটা অ্যাডজাস্টমেন্ট। বিচ্ছেদ মানে when there is no respect, বিচ্ছেদ হয়ে যাবে। ভালোবাসায় আগে রেসপেক্ট আসতে হবে। যদি রেসপেক্ট একজন দুজনকে করেন, তখনই প্রেমে পড়বেন, তখন এক দুজনকে ভালোবাসবেন। যদি রেসপেক্ট না থাকে, নো রিলেশনশিপ ক্যান স্ট্যান্ড, ইট উইল গেট ওভার ভেরি সুন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে বিচ্ছেদ হলেই কি, এটা তো হয় না যে বিচ্ছেদ হলেই কারোর সঙ্গে আমি ভুলে গেলাম তাকে, রাতারাতি তো হয় না সেটা। সেটা কি একটা রিলেশনশিপেরই এক্সটেনশন নয়? সে এক্সটেনশন হতে পারে, তবে বিচ্ছেদটা হলো একজন দুজনের সাথে না থাকাটা বিচ্ছেদ, তাই তো?
তো সেটা কখনোই সুখময় হতে পারে না, সেটা কখনোই এক্সটেনশন অফ রিলেশনশিপ হতে পারে না, সেটা একটা কষ্টের ব্যাপার। সেই কষ্টটাকে যে অ্যাডজাস্ট করে নিতে পারে সে সুখে কেউ পারে না, নোবডি ক্যান ডু ইট। অঞ্চলদা আপনি কি 100% একমত, আমার নতুন কিচ্ছু বলার নেই। ল্যাক অফ রেসপেক্ট থেকে বিচ্ছেদ হয়, এটা আমি নতুন কিচ্ছু বলছি না। এটা নয় যে আমি তালে তাল মিলিয়ে চলছি, আমি সেরকম লোক নই, উনিও সেরকম নয়। সুতরাং রেসপেক্ট চলে গেলে না, বিচ্ছেদ হয়ে গেলে না, আর সেটা এগোতে পারে না। এই তবুও আমরা যোগাযোগ রাখছি, তবুও সেটা ফ্যাশনেবল হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো সম্মান বোধ, রেসপেক্ট, সেটা দুঃখবোধ যেটা অ্যাকসেপ্ট করে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে, একদম একই কথা। এটা বিচ্ছেদের কন্টিনিউটি নেই, ব্যাস শুধু দুঃখটাই সঙ্গে থেকে যায়, ভুলে যায়। আচ্ছা, এই ছবিটার কথায় যদি আসি, এই ছবিটায় আপনার ক্যারেক্টারটা তো একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ আছে। এই ক্যারেক্টারটা করার কারণ কি? কারণ আপনি খুব বেছে বেছে বাংলা ছবি করেন, এবং মানে ছবিই এখন খুব বেছে বেছে করেন, তো সেখানে এই ক্যারেক্টারটা কেন মনে হলো যে আমার করা উচিত? এই যে বেছে বেছে করাটাই হলো, এটাই বলছি। কেরম তো শোনেননি 27 বছর ধরে ডিভোর্স, মানে ডিভোর্সটা চাইছে না কেউই, অথচ দে হ্যাভ ফাইল ইউর ডিভোর্স। অদ্ভুত ব্যাপার। যেমন আমাকে বলছে একটা কোর্ট ডিসিশন নিতে পারছে না, এই জন্যই কি কেউ কাউকে ওর উপর বদনাম করছে না। আমি বলছি না কি আমি বলছি আমার বউ খুব সুন্দর, আমি কেন ডিভোর্স করবো? আর ও বলছে কি না আমি ডিভোর্স চাই, কেননা ও চায় আমি সুখে থাকি, আমি সুখে থাকতে গেলে শি হ্যাজ টু লিভ মি। এটাই খুব ইন্টারেস্টিং। আলটিমেটলি দেখুন বইটাতে বুঝতে পারবেন। দ্য পয়েন্ট ইজ খুব ইন্টারেস্টিং গল্প। এবং এইটা একটা অদ্ভুত জিনিস, মানে কাউকে ভালো রাখার জন্য এখানে দুজনে আলাদা হচ্ছে না, দুজনে না, ও আলাদা দিচ্ছে, আমি চাইছি না। আমি বলছি তুমি আমার সাথে থাকো, বাট শি ইজ বেন ডাউন। আর সেই জন্যই জাজ সাহেব কোনো কনক্লুশন আসতে পারছেন না। অঞ্জনদা, আপনার ক্যারেক্টারটা যদি একটু বলেন। আপনার প্রশ্ন আমি যে শুনে বুঝলাম কেন রাজি হয়েছে, হ্যাঁ, একটাই কথা, সেটা আমি কালকেও বলেছি, একটা বলছি যে যদি কোনো মানে একটা স্ট্যান্ডার্ড অ্যাক্টর সবসময় চায় যে খুব বড় মাপের অ্যাক্টরের সঙ্গে কাজ করবে। আমি মনে করি আমি যে কোনো রোলই দিলে তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর সঙ্গে পাঠ করার জন্য আমি রাজি হয়েছি, এই যে পাঠটা করতে, সে পাঠ যাই হতো। মিঠুন চক্রবর্তী আমার চরিত্রটা যদি খুব বদমাইশ একটা চরিত্র হতো, খুব বদমাইশ, মানে মানুষ মারধর করে সে একটা মানে বাজে ডার্ক ক্যারেক্টার হতো, তাহলেও আমি রাজি হতাম। কারণ মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করা, অমিতাভ বচ্চনের মতো মানুষের সঙ্গে অভিনয় করা, এই যে যারা এত বড় মাপের স্টার অ্যান্ড গ্রেট অ্যাক্টার্স, নাসিরের সঙ্গে এইসব মানুষ, দে আর গ্রেট অ্যাক্টার্স, তাদের সঙ্গে অভিনয় করার সুযোগ আমার জীবনে কম এসেছে, সুযোগটা এসেছে, আমি করেছি। মানে অঞ্জনদা, আপনি বলতে চাইছেন যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার সুযোগ এর আগে আসেনি, মানে কোনো ডিরেক্টর আপনাদের নিয়ে ভাবেইনি? অদ্ভুত ব্যাপার একটা। কারণ যেহেতু আপনাদের দুজনের স্কুলিংটাই শুরু মৃণাল সেনের হাত ধরে সিনেমার, কিন্তু তা সত্ত্বেও এত বছর। আচ্ছা, উনি তো অনেক, উনি তো স্টার একসময়, যখন আগে, হ্যাঁ, মেগা স্টার, অ্যান্ড অলসো মানে গ্রেট অ্যাক্টর, উইনার অফ 3 ন্যাশনাল অ্যাওয়ার্ডস অ্যান্ড দেন দাদা সাহেব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। তো একটা সময় তাকে নিয়েই লোকে ভেবেছে। আর মানে আমার সঙ্গে পরের দিকে যখন উনি আবার বাংলা সিনেমায় বেছে বেছে অভিনয় করছেন, তখন কেউ ডাকতে পারতো, কেন ডাকেনি আমি ঠিক বলতে পারবো না। ডাকিনি, প্রতিকৃত ডেকেছে। দাদা, আপনিও তো পরিচালনা করেন, আপনার কি কখনো কোনো অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি করলে একটা হিন্দি ছবি আমার করতে হবে, কারণ কিন্তু সেই বাজেটটা আমায় পেতে হবে। আমি মিঠুন চক্রবর্তীকে কখনো গিয়ে বলতে পারি না যে আপনি আমার জন্য একটু কম টাকায় করে দেবেন। সেই অধিকার বা সেই ইচ্ছে, সেই বিশ্বাসে বিশ্বাস করি না। হ্যাঁ, বিকজ না, এবার করো, it has to be, everybody has to বুঝি, এবার করো, use, হ্যাঁ এবার করো, ডেফিনেটলি যেদিন আমি সেই টাকাটা জোগাড় করতে পারবো আমি করবই, মানে করবই। কারণ আমি দেখেছি এত হাত ভেঙে গেছে লোক, সে ম্যানেজ দিয়ে পুরোটা করে দিল। সো দ্যাট ইজ ওয়ান্ডারফুল। সো যদি আমার সুযোগ আসে, যদি সেই টাকাটা আমি পাই, আমি 100% করবো। মিঠুনদা কি বলবেন? আগে করবো বলে দিই, টাকা তাহলে এই প্রজেক্টটার দিকে আমরা
এগিয়ে মানে আমরা ভাবতে পারি যে আগামী দিনে আমরা আর যদি দেখতে পারি? প্রডিউসার হ্যাঁ, যদি নিশ্চয়ই। সেরকম হয় বলে ঠিক আছে একটা দারুণ ছবি হতে পারে সেটা আমি পেয়ে হয়তো যাবো। আচ্ছা বাজেট কনস্ট্রেন্টটা যেটা বাজেট না আমার মতো ডিরেক্টরের কথা বলছি, আমার মতো ডিরেক্টর। তারপর না না তবে গল্প আছে সব কিছু আছে। দেখো বাজেট কনস্ট্রেন্ট মানে তো এই না কি আমার কাছে পয়সা নেই তুই করো, সেটা উনি নিজেই বোঝেন পারবো না। আমার যতটুকু সম্ভব আমি ডেফিনেটলি অ্যাডজাস্ট করবো। বোথ সাইড উইন উইন গেম, উইল সি দ্যাট টাইম। মানে আমার এটাই অবাক লাগলো যে আপনাদের কাছে এত বছরে মানে প্রায় 45-50 বছরেও আপনাদের কাছে মানে কোনো অফার আসেনি আর কি। এটা স্ট্রেঞ্জ। ভারতবর্ষের সিনেমাতে এরকম আছে এক্সাম্পল আমি দিতে পারি যে কেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে আরেকটা ভালো অ্যাক্টরকে নেওয়া হয়নি। আমি সেরকম অনেক এখানে দিয়ে লাভ নেই, অজস্র এক্সাম্পল আমি দিতে পারি। অমিতাভ বচ্চন আর ওনারা একসঙ্গে শেয়ার করেছেন স্ক্রিন স্পেস, দ্যাট ইজ এ ডিফারেন্ট গল্প, কিন্তু তাছাড়াও তো মানুষ আছে কেউ করেনি। দাদা মৃণাল সেনের শতবর্ষ গেল আর আপনার তো মৃগয়া দিয়েই শুরু, আপনার চোখে মৃণাল সেনকে যদি এখন ঘুরে দেখেন? আমার গুরুদেব, আমার শ্রেষ্ঠা, মানে আমাকে জীবন দিয়ে যেন অ্যাক্টারের জীবন, ইজ লাইক এ ফাদার ফিগার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। একদম। অঞ্জনদা আপনার তো চালচিত্র এখন আমরা দেখেছি আপনি ট্রিবিউট জানিয়েছেন, মাভরিক ট্রিবিউট। আপনার মিঠুনদার সঙ্গে কি এই পুরনো দিনের গল্প হতো সেটে এই নিয়ে? হ্যাঁ, মৃণালদা মানে শেষ জীবন অবধি মিঠুন চক্রবর্তীকে ভুলতে পারেননি। আর মিঠুন চক্রবর্তীও যোগাযোগ রেখেছিল অনেক দিন, এবং মৃণালদা যখন একেবারেই অসুস্থ হয়ে যায় তখনও কিছু কিছু মানুষকে মৃণালদা ভুলতে পারেনি ফর ভ্যারিয়াস রিজনস। ভালো লেগে গেছে তাদের, যেরকম লোক হয়। এবং আমি বলতে পারি দ্যাট আমি হচ্ছে সেরকম একটা লোক যে মানে আমি সব রকম ছবিতে পাঠ করতে পারবো না, সো আমাকে ডিরেক্টর হতে হবে। সো এটা আমি বুঝতে পারি একটা টাইমে, বুঝতে পারি একটা বয়সে এসে যে আমার ডিরেক্টর হতে হবে। তখন কি করে ডিরেক্টর হওয়া যায় সেই দিকে আমি মন দেবার জন্যই মৃণালদার সঙ্গে অনেক দিন ছিলাম, এবং থেকে গান করে তারপর নিজে ডিরেক্টর হয়ে বেরোতে পেরেছি। এটা আমার আমি এটা বলতে পারি, মিঠুন বলতে পারি। হ্যাঁ, কিন্তু মিঠুন চক্রবর্তী ইজ কাইন্ড অফ পার্সন যে মৃণাল সেন নিয়েছে বলে তার গাছের তলায় বসে থাকেনি। কারণ একটা বড় বট গাছের তলায় বসে থাকলে আর একটা গাছ উঠতে পারে না। হি স্টেপড আউট অ্যান্ড বিকেম আর একটা গাছ। ওই গাছটার তলায় থাকলে মিঠুন চক্রবর্তী হতে পারত না। হি স্টেপড আউট, হি টুক, রেসপেক্ট দিয়েছে সব কিছু, কিন্তু ওইটা আর কি তার গাছের তলায় থেকে তার সঙ্গেই সারা জীবন তার সঙ্গে এটা করেনি। হি স্টেপড আউট বলে সে নিজে আর একটা গাছ হতে পেরেছে। মিঠুনদা কি বলবেন? ঠিক বলছেন, অনেক বড় গাছ হতে পেরেছে, তা নাহলে সে ছত্রছায়া আটকে পড়ে থাকে। এর অজস্র অ্যাক্টরের নাম বলতে পারো, ভালো অ্যাক্টর যারা গাছের তলায় বসে সেটা আটকে যায়, কিন্তু বেরিয়ে গিয়ে আর একটা নিজের স্টার হয়ে যাওয়া সেটা সম্ভব তখনই হয় যখন সে হেঁটে বেরিয়ে চলে যায়। ওনাদের রেসপেক্ট হারায় না। মৃণালদাও তাকে রেসপেক্ট করেছে, মৃণালদাকে রেসপেক্ট করেছে। মিঠুনদা একটা অঞ্জনদাই যে কথাটা বলছিলেন যে আপনি এই শুটিংটা যখন করেছেন তার আগে আমাদের দেখা হয়েছিল শাস্ত্রের সময়, তখন আপনার হাত ভাঙা ছিল, এবং সবাই বলছে যে এটা তো নজির, মানে এক মেগা স্টার তিনি তার হাত ভাঙা নিয়ে এত মানে শ্যুট করছেন এবং কোনো কিছু তার মানে বাধা হচ্ছে না, মানে রেস্টুরেন্ট হচ্ছে না, বা উনি বলছেন না আমি শুটিং করছি না। এই মানে খিদেটা কি এখনো মানে ওরকমই রয়েছে যে এই খিদের থেকে বেশি রেসপন্সিবিলিটি? কেন অঞ্জনদার ডেট আছে, ওর ডেট আছে, এতজনের ডেট নিয়ে রাখা, আর ধুম করে পুরো শিডিউল ঘুরে যাবে, মানে একটু লং প্রসেসে চলে যাবে। আর যখন গল্পের মধ্যেই ছিল আমার হাত ভেঙে যায়, সেটাই কন্টিনিউ করলাম। আচ্ছা, গল্পের মধ্যে ছিল হাত ভেঙে যায় এই জায়গায়, তো সেইটি হাত ভাঙাটাকে সেটা কন্টিনিউ করলাম। বুঝতেও পারবেন না কোথায় ভাঙা আছে কোথায় না ভাঙা আছে, সেটাই আমার অ্যাজ অ্যান অ্যাক্টার সেটাই বুঝিয়ে দেবো কী করে সম্ভব। ইট ক্যান হ্যাপেন ইফ ইউ ওয়ান্ট টু। দুজনকেই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের নিজস্ব দর্শক রয়েছে, তাদের কি বলবেন অঞ্জনদা, যদি বলেন দর্শকদের যে এই সিনেমাটা আমি তারা? দর্শককে একটাই বলতে চাই যে দেখুন, আপনারা তো মানে
এত বেশি চতুর্দিকে অন্ধকার, মানে এত ডার্ক সিনেমা, এত সারাক্ষণ খালি থ্রিলার ভালো, নিশ্চয়ই থ্রিলার ভালো, ওটিটিতে, সিরিজে, সিনেমাতে সারাক্ষণ থ্রিলার, সেখানে একটা বেশ মন মাতানো ছবি, একটা বেশ বিউটিফুল কমেডি, রোম্যান্স কমেডি, দুঃখ হাসি কান্না দেখে খুব আনন্দ, একটা ছবি দেখে খুব আনন্দ করতে পারা, সেই রকম এটা একটা ছবি। তো সেটা বোধহয় আপনারাও চান। সো একটা অন্য স্বাদ পাবেন, এইটুকু বলতে পারবেন। মিঠুনদা কি আমি তো ডিফারেন্ট গল্প করি, বুঝতেই পারছেন, কে একদম সন্তান থেকে জন্মের এখানে করছি। ইটস এ লাভলি স্টোরি, ইটস এ লাভলি লাভ স্টোরি, স্টোরি অফ রেসপেক্ট। এই বললাম, ভালোবাসা, রেসপেক্ট। আমি চাইবো কে এটাও দেখুন, ভাল লাগবে। এটা লাইট কমেডি ফিল্ম, ভালো লাগবে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, আর অনেক শুভেচ্ছা Thank শ্রীমান you. ভার্সেস শ্রীমতীর জন্য। ক্যামেরা দেবাশিস বটকবালের সঙ্গে সৌমিতা মুখোপাধ্যায়, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।